আমি আপনাদেরকে আজ দেখাতে এসেছি এমন একটি রাজবাড়ি যার সাথে বাংলার গৌরবের ইতিহাস এবং ব্রিটিশদের নির্লজ্জ মিথ্যাচার যুক্ত, যে মিথ্যাচার এখনও বয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় লোকজন। উত্তরবঙ্গের রংপুরের পীরগাছায় এমন একজন মহিষী নারীর পদচিহ্ন আজও লেগে আছে, যিনি ব্রিটিশদের চোখে ছিলেন ডাকাত সর্দারনী, আর প্রজাদের চোখে চণ্ডীমা বা জ্যান্ত দুর্গা। তিনি দেবী চৌধুরানী। অনেক তো রাজবাড়ি দেখেছেন যা আপনার চোখের তৃষ্ণা মিটিয়েছে বটে। এ রাজবাড়ির ইতিহাস আপনার হৃদয়ের তৃষ্ণা মিটাবে। এই জমিদার বাড়ির নারী জমিদার দেবী চৌধুরী রানী 1783 সালে ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত হওয়া প্রথম কৃষক বিদ্রোহে নিহত হয়েছিলেন। তিনি কৃষকদের পক্ষে ব্রিটিশদের বিপক্ষে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধে তিনি নিহত হন। দেবী চৌধুরী রানীর সাথেই নিহত হন তার ছোট ভাই এবং ইটাকুমারী জমিদার বাড়ির প্রখ্যাত জমিদার রাজা শিবচন্দ্র রায়চৌধুরী। আজকের ভিডিওতে আমরা ইতিহাস থেকে এমন সব তথ্য দিতে চলেছি যা আপনি আগে শুনেননি। ইতিহাসের সত্যিগুলোকে সুতুই বেঁধে আমি আপনাদের সামনে হাজির করব। রংপুর জেলার পীরগাছা উপজেলার পীরগাছায় একটি রাজবাড়ি আছে, যেটিকে মন্থনা রাজবাড়ি বলে। আমরা বইপত্রে এটিকে দেবী চৌধুরী রানীর রাজবাড়ি নামে চিনেছি, কিন্তু স্থানীয় লোকজন এই রাজবাড়িটিকে পীরগাছা রাজবাড়ি নামে চিনে, মন্থনা রাজবাড়ি নামে চিনে। দেবী চৌধুরী রানীর রাজবাড়ি নামে চিনে না। আমি বলতে পারবো না। দেবী চৌধুরী রানী তো এইদিক। এটা কার জমিদার বাড়ি? এটা হলো মন্থানা জমিদার রাজবাড়ি। এখানে কি দেবী চৌধুরীর? না না না। এই এলাকার লোকজন এই জমিদার বাড়ি সম্পর্কে তেমন কিছুই জানে না। আমি নিজেও তো এইখানে এসে বিভ্রান্ত হচ্ছি। আমরা জেনে এসেছি এই জমিদার বাড়িটি দেবী চৌধুরী রানীর, কিন্তু এইখানকার লোকজন দেবী চৌধুরী রানীর জমিদার বাড়ির কথা বললে অন্য জায়গা দেখায়। আমি 3-4টা জায়গা অলরেডি ঘুরে ফেলেছি, কিন্তু এইখানে আসার পরে আমাকে বলতে হয়েছে যে পীরগাছা পাকার মাথায় রাজবাড়িতে যাব। তখনই আমি এই ডেস্টিনেশনে পৌঁছতে পেরেছি। এর আগে আমাকে এই জায়গা ওই জায়গা নানান জায়গায় ঘুরতে হয়েছে। অর্থাৎ স্থানীয় লোকজন এটি জানে না যে এইটি চৌধুরী রানীর জমিদার বাড়ি। আমরা আজকে এসেছি দেবী চৌধুরী রানীর সেই রাজবাড়িতে, যেখানে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সংগ্রাম হয়েছিল। দেবী চৌধুরী রানী নিহত হয়েছিলেন। আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এই রাজবাড়ির সৌন্দর্য এবং জানতে চেষ্টা করব এই রাজবাড়ির ইতিহাস। আপনারা যদি এই জমিদার বাড়িতে ঘুরতে আসেন তাহলে পীরগাছা পাকার মাথা মন্থনা রাজবাড়ি বললে লোকজন দেখিয়ে দিবে। যদি দেবী চৌধুরী রানীর জমিদার বাড়ি বলেন তাহলে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাবে। এইটা হলো শিব মন্দির, এইটা হলুদটা। আর এটা এটা দুর্গা মন্দির। দুর্গা মন্দির। হ্যাঁ এই দুইটাতেই কি পূজা উৎসব চলে? হ্যাঁ হ্যাঁ, ওই তো পুজো চলতে। এই জমিদার বাড়ির সীমানার মধ্যে আপনারা কত ঘর থাকেন? এখানে এইখানে তো এইগুলো সম্পূর্ণ এখানে আছে, মেলাগুলি আছে এই জমিদার। এই রাজবাড়িটি প্রত্নতত্ত্বের সম্পদ না হওয়ায় জেলা এবং উপজেলা প্রশাসন এটি দেখভাল করে, যার ফলে বেশিরভাগ সময়ই এই গেট আছে একটা, এখানে এই গেটটি তালাবদ্ধ থাকে। আমরা গেটটি এবার খোলা পেয়েছি, যার ফলে আমরা একটা তরফের মধ্যে ঢুকতে পেরেছি। এইখানে আমরা একটা কুয়া দেখতে পেলাম। সেই পুরনো বাড়ি ঘর একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে, ঘাস জঙ্গল হয়ে একাকার। সামনে একটা ওয়াল আছে, আমরা এই ওয়ালটা ডিঙেই ওই পারে যাব যেখানে মূল ভবনগুলো অবস্থিত। আমরা ওয়ালটার দিকে যাচ্ছি। এই যে শিশুটি ওয়াল ডিঙানোর চেষ্টা করছে, আমরা এই পাশ দিয়েই ওয়াল ডিঙাবো। ওয়াল ডিঙিয়ে আমরা ওপারে যাব। সবাই আসলে এইভাবেই যায়। এইটা একেবারে সিলগালার মতো অবস্থা। এই যে যিনি আমাকে গাইড করছেন তিনি পার হলেন, এইবার আমি পার হব। আমরা উঠে গেলাম।
এই বাড়িঘরগুলো একদম পরিত্যক্ত। দুইটা তরফ আছে, একটা ছোট তরফ, একটা বড় তরফ। অনেকেই মনে করেন দেবী চৌধুরানী কেবল বঙ্কিমচন্দ্রের উপন্যাসের এক কাল্পনিক চরিত্র, কিন্তু না, ইতিহাসের দলিল বলছে তার প্রকৃত নাম ছিল জয় দুর্গা দেবী। তিনি ছিলেন মন্থনার জমিদার নরেন্দ্র নারায়ণের পত্নী। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলার দেওয়ানি লাভ করে, তখন শুরু হয় এক চরম শোষণ। রংপুরের কালেক্টর মিস্টার গুডল্যান্ড আর তার অত্যাচারী ইজারাদার দেবী সিংয়ের অত্যাচারে যখন কৃষকদের নাভিশ্বাস উঠেছিল, মুঘল আমলের জমিদারেরা তখন দেউলিয়া হয়ে জমি হারাচ্ছিলেন। ঠিক তখন প্রজাদের পাশে এসে দাঁড়ান জয় দুর্গা দেবী ওরফে দেবী চৌধুরানী। তিনি কেবল জমিদার ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন শোষিত মানুষের ঢাল। পলাশী যুদ্ধের পর যখন ইংরেজরা দিল্লি থেকে এই বাংলার খাজনা আদায়ের অনুমতি নিয়ে আসে, তখনই দ্বৈত শাসনের বিষয়াদি দেখা দেয়। প্রচুর খাজনা করের বিষয় আসতে থাকে, যে কারণেই ফুঁসে ওঠে এই বাংলার কৃষক সমাজ এবং জমিদার শ্রেণী। বঙ্কিমচন্দ্র যখন দেবী চৌধুরানী উপন্যাস লিখেন, এটি ইতিহাস আশ্রিত বলেই ধারণা করা হয় এবং দেবী চৌধুরানীর জীবনের উপরেই সেই উপন্যাসটি নির্মাণ করা হয়েছিল বলে আমরা ধারণা করতে পারি, যদিও বঙ্কিমচন্দ্র এটি কখনো স্বীকার করেননি। এই মন্থনা রাজবাড়ির পিছনেই লুকিয়েছিল এক বিস্ময়কর সমর কৌশল। এখানকার নদী এবং খালের বিন্যাস সাধারণ নয়। ঐতিহাসিকদের তথ্যমতে দেবী চৌধুরানী মন্থনা রাজবাড়ির পিছন দিয়ে এক গোপন সংযোগ খাল তৈরি করেছিলেন, যা সরাসরি আড়াইকুড়ি নদীর সাথে যুক্ত ছিল। তিনি নৌকায় করে তার বিশাল লাঠিয়াল ও অনুগামী বাহিনী নিয়ে ঝটিকা আক্রমণ চালাতেন ব্রিটিশদের পণ্যবাহী নৌকার উপর। আর সেই লুণ্ঠিত সম্পদ এক আনাও তিনি নিজের জন্য রাখতেন না। দুর্ভিক্ষ পীড়িত অনাহারী মানুষের মাঝে তা বিলিয়ে দিতেন। আর এ কারণেই পীরগাছার মানুষ তাকে আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে। দেবী চৌধুরানী হচ্ছে ভগবতীর অংশ, যে কারণে প্রজারা বিশ্বাস করত দেবী চৌধুরানী তাদেরকে উদ্ধার করার জন্য এসেছে। ঠিক এ কারণেই দেবী চৌধুরানীর বিরুদ্ধচারণের কথা ইংরেজদেরকে তারা বলতো না এবং তাকে গ্রেফতারের জন্য তারা কখনো বলতো না। অর্থাৎ দেবী চৌধুরানী গ্রেফতার হন ইংরেজদের হাতে, এটি প্রজারা কখনো চাইতো না। সন 1337 বঙ্গাব্দ, শ্রী ফরিদ মিস্ত্রি ঠিকাদার, গ্রাম বায়ুরগনিয়া, মুজফ্ফরপুর। এই আগেকার ভবনগুলো কারিগর কিন্তু মুসলিম ছিল। আমরা বেশিরভাগ জমিদার বাড়িগুলার যে এরকম শিলালিপি দেখেছি, এগুলা দেখেছি মুসলিম কারিগর। এই যে আরেক পাশে, এই পাশে আরেকটা কুয়া বা ইন্দিরা, এটা একেবারে ভরাট হয়ে গেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসে দেবী চৌধুরানীকে এক রোমান্টিক রূপ দিলেও প্রকৃত ইতিহাস আরও বেশি রক্তক্ষয়ী এবং রাজনৈতিক। ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম নারী যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কৃষক বিদ্রোহে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন। অথচ আজ এই মন্থনা রাজবাড়ি অবহেলায় পড়ে আছে। জরাজীর্ণ দেয়াল আর আগাছায় ঢেকে পড়ে আছে আমাদের এক বীরত্বের অধ্যায়। যদিও বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানীতে যে সকল কথাবার্তা আছে তা এইখানকার যে নারী জমিদার দেবী চৌধুরানীর জীবনের সাথে মিলে না, এরপরেও ওইটা তো উপন্যাস, আর বাস্তবের দেবী চৌধুরানীর জীবনের মধ্যে পার্থক্য থাকবেই। ব্রিটিশরা প্রথম যে বিদ্রোহ ফেস করেছিল সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয়েছিল কিন্তু রংপুরের এই এলাকাতে। বলা হয় দেবী চৌধুরানী একজন হিন্দু হলেও তিনি এইখানে প্রচুর মুসলিম ফকির সন্ন্যাসীদেরকে আশ্রয় দিয়েছিলেন। ধারণা করা হয় নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মোহনলাল, যেটিকে বঙ্কিমবাবু ভবানী পাঠক রূপে চিত্রায়িত করেছেন, এইখানে দেবী চৌধুরানীর সাথে মোহনলালের একটা সম্পর্ক গড়ে ওঠে। মোহনলালের নেতৃত্বেই ফকির সন্ন্যাস বিদ্রোহ সংগঠিত হয়। আমি শুনি, আমরা জানি
এনার স্বামীর বাড়ি হলো বামনডাঙ্গা জমিদার বাড়ি, দেবী চৌধুরানী। এখন ইদানিং শুনতেছি এটা নাকি এই রাজবাড়িও বলে দেবী চৌধুরানীর। কিন্তু এই এলাকার মানুষ জানে না যে এটা না, দেবী চৌধুরানী। না, এটার জমিদারের নাম হলো, প্রথম জমিদারের নাম হলো যিশু মিত্র চৌধুরী। তারপরের যে জমিদার তার নাম হলো ভূপেন নারায়ণ চৌধুরী। এই জমিদার বাড়ির সামনে এখন সাব রেজিস্ট্রি অফিস, লোকজন দলিলপত্র লিখছে। কোন আশ্রয়গুলো পাহারা দিত এখানকার যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়, তারা তীর নিয়ে এই সকল বাড়ির চারপাশে ওই সময়ে পাহারা বসাতো, যার ফলে এই এলাকার হিন্দু, মুসলমান, আদিবাসী উপজাতি বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষেরা মিলেমিশেই এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রজা বিদ্রোহ বা কৃষক আন্দোলন সংগঠিত করেছিল। মন্দিরের পিছনের অংশ এইটা আপনারা দেখেন, এটা গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে ভেঙে যায়, ফলে এই যে নিচের বেইজের উপরেই পরবর্তীকালে এটি কাঠামো দাঁড় করানো হয়েছে। কিন্তু এই মূল যে বেসটা আছে সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে। এটা চিকন ইটের, এটা ধারণা করা হয় দেবী চৌধুরানীর আমলেরই, কিন্তু এইটা পরে নির্মাণ করা হয়। মূল ঘরটা ভেঙে গিয়েছিল। মন্থনা জমিদার বাড়িটি কিন্তু প্রতিষ্ঠা করেন জিতু মিত্র নামের একজন ভদ্রলোক। তার হাত ধরেই কোচবিহারের রাজার অধীনে এই মন্থনা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। মন্থনা জমিদার বাড়ির বংশলতিকায় নরেন্দ্রের স্ত্রীর নাম জয়দুর্গা, আর এই জয়দুর্গাকেই লোকজন দেবী চৌধুরানী নামে অভিহিত করত। ভদ্রলোক এখানকার হাই স্কুলে জব করেন, উনি আসছেন এই জমিদার বাড়ি কত সালে নির্মাণ হয়েছে সেটি জানার জন্য। এখানকার যে শিলালিপি, সেই শিলালিপি থেকে উনি যদি কোনো তথ্য পান সেইটি ছাত্রদেরকে ভাইভাতে প্রশ্ন করার জন্য উনি শিলালিপি দেখে জানতে আসছেন। ইতিহাস থেকে দেবী চৌধুরানীর নাম ব্রিটিশরা মুছে ফেলতে চেয়েছিল। মন্থনার জমিদার বাড়ির সাথে দেবী চৌধুরানীর নাম যেন কোনোভাবেই যুক্ত না থাকে সে চেষ্টা তারা করেছিল। অনেকাংশে সফলও হয়েছে। তাই তো স্থানীয় মানুষ মন্থনা জমিদার বাড়ির সাথে দেবী চৌধুরানীর সংযোগ স্থাপন করতে পারে না। স্থানীয় লোকজন মন্থনা জমিদার বাড়িকে যে নামে অভিহিত করুক না কেন, এটি দেবী চৌধুরানী জমিদার বাড়ি। এটা হলো মন্থনা বড় তরফ, পীরগাছা রাজবাড়ি মন্থনা বড় তরফ, পীরগাছা মন্থনা ছোট তরফ। এরা তাহলে এই মন্থনা বড় তরফ কেমন করে হলো? এরা কুচবিহার জমিদারের আন্ডারে চাকরি করছে, করার পরে সম্পূর্ণ সম্পত্তি ভাগ করে দিছে কুচবিহার জমিদার রাজা। এরা ভাতার ইয়ে ছিল এই জমিদার। স্যার আমাদের যে সবাইকে জমি দিলেন, আমাদের কিছু দিলেন না। পরে কি করে, আমরা তো এখন কই একটা মিটিং করছে, তখন তো মিটিং ছিল না, এটা মন্থন করছে। ওরা সব যাদের যাদের জমি ভাগ করে দিছে তাদের ডাক দিছে, মন্থন করছে, করে এর কাছে 100 বিঘা, উয়ার কাছে 10 বিঘা, উয়ার কাছে 50 বিঘা, এরকম করে নিয়ে এদিক দিছে। এই জন্যই এই জমিদারের নাম হয়েছে, রাজবাড়ির নাম হয়েছে মন্থনা বড় তরফ, মন্থনা ছোট তরফ। পীরগাছা ইটাকুমারীর প্রখ্যাত পণ্ডিত যাদবেশ্বর তর্করত্ন রতিরাম দাসের জাগো গানের বিষয়বস্তু বিশ্লেষণ করে দেবী চৌধুরানীর চরিত্র উন্মোচন করা যায়। বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসের নায়িকাই হচ্ছেন পীরগাছার কর্ত্রী, প্রজাবিদ্রোহের কিংবদন্তি নায়িকা, ঐতিহাসিক দেবী চৌধুরানী। দেবী চৌধুরানীর অনেকগুলো গোপন ঘাঁটি ছিল ওই সময়ে, যেখানে এখানকার প্রজাদেরকে তিনি অস্ত্রবিদ্যা শিক্ষা দিতেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল মন্ত্র শেখাতেন। সম্মানিত সুধী, প্রচুর রাজা জমিদার ছিল যাদের ইতিহাস আমরা কেউ মনে রাখবো না, কিন্তু দেবী চৌধুরানীকে আমরা মনে রাখতে বাধ্য। তার ত্যাগ, তার শহীদ হওয়া সবই আমাদের অনুপ্রেরণার অংশ। দেবী চৌধুরানীর মন্থরা জমিদার বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।